গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে জুমার নামাজে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। জুমার নামাজে অংশ নিতে ময়দান ছাড়িয়ে আশপাশে সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। শুক্রবার জুমার নামাজে ইমামতি করেন তাবলিগ জামায়াতের মুরব্বী বাংলাদেশের মাওলানা জুবায়ের। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ময়দান পেরিয়ে নামাজের মানুষ দাঁড়িয়ে আছেন রাস্তা, ঘাট, বাজার সহ সবখানে। শুক্রবারের সাথে এই দৃশ্য পরিচিত হলেও তার পূর্ণতা পায় টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে। শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে এমনই পরিবেশের সৃষ্টি হয় টঙ্গী ও এর আশপাশ জুড়ে। জুমার নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়ের। এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেলোয়ারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এরই ধারাবাহিকতায় আজ ফজরের নামাজের পর থেকে ধাপে ধাপে চলে বয়ান। আল্লাহ রাসূল বলছেন, বড় জমাত যত বড় জমাত হয় তত বেশি সওয়াব। আল্লাহর পথে চলতে পারি এবং নবী ও রাসূলের দেখানো পথে চলতে পারি, সেই উদ্দেশ্যে এখানে আসা। এটাকে আসলে ইসলামে দ্বিতীয় হজ বলা হয় আর কি, তো হিসেবে এটা অবশ্যই আলাদা একটা ফজিলত আছে আর কি। শান্তিপূর্ণ পরিস্থিতিতে ইজতেমা চলছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তবে অতিরিক্ত ভিক্ষুক ও হকার উচ্ছেদ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন পুলিশ কমিশনার। ইজতেমার যারা ভলান্টিয়ার আছে তারা আমাদেরকে যদি সহযোগিতা করে, পুলিশকে সহযোগিতা করে, এই ভিক্ষুকদেরকে আমরা একটু অন্য জায়গায় স্থানান্তরিত করতে চাই, কারণ মুভমেন্টে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু ইজতেমাটি সুন্দর হবে না। এদিকে বিশ্ব ইজতেমা উপলক্ষে শনিবার 6টি অতিরিক্ত ট্রিপ পরিচালনা করবে ঢাকা মেট্রো রেল। এখন পর্যন্ত 72টি দেশের 2150 জন বিদেশি মেহমান এসেছেন ইজতেমা ময়দানে। তারা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ বিদেশের আলেমদের বয়ান শুনছেন। প্রথম পর্বের ইজতেমার ময়দানে এসেছেন 41 জেলার মুসল্লি। আখিরি মুনাজাতের মধ্য দিয়ে 2 ফেব্রুয়ারি শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। ইলিয়াস কমল, মাই টিভি। শনিবার পর্দা উঠছে অমর একুশে বইমেলার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রাণীর এই মেলার উদ্বোধন করবেন। এবার বইমেলা ঘিরে কোনো হামলার আশঙ্কা নেই এবং সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে বইমেলা প্রাঙ্গণে সাংবাদিকদের তথ্য জানান তিনি। এ সময় তিনি নিষিদ্ধ ছাত্রলীগ কোনো ধরনের কর্মসূচি পালনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। জাহিদ আহমদ বাবু রিপোর্ট। 1 ফেব্রুয়ারি শুরু হবে মাসব্যাপী বাঙালির প্রাণের অমর একুশের বইমেলা। রাত পোহলেই বই প্রেমীদের পদচারণে মুখরিত হয়ে উঠবে বাংলা একাডেমি উল্টো পাশের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আর তাই শেষ পর্যায়ে চলছে চলে বই সাজিয়ে রাখার মহা উৎসব। আজকে আমাদের শুধুমাত্র বই গুছানো কাজ, আর আমরা অপেক্ষা আছি শুধুমাত্র কালকে উদ্বোধনের জন্য। নতুন করে তো আর মন নিয়ে গুছাচ্ছি না, প্রতি বছরই মন নিয়ে আশা নিয়ে গুছাই। নতুন বইয়ের সাথে বই প্রেমীদের পরিচয় করিয়ে দিতে মেলায় আসতে শুরু করেছে জ্ঞানভিত্তিক বই। বই প্রেমী যারা বই পছন্দ করে, বই সংগ্রহ করতে চায়, তারা অবশ্যই বই মেলায় আসবে। নতুন বছরে নতুন উদ্যমে আমরা অনেক বই প্রকাশ করতে যাচ্ছি। মেলায় অংশ নিয়ে অনেকেই বলছেন এবারকার মেলা এক অন্যরকম প্রাণবন্ত হবে, কারণ মেলার সাথে যুক্ত হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণ। পরিবেশ অনেক সুন্দর, পরিবেশের কুলে, তাই এবারের বই মেলাটা ভালো আর প্রত্যাশা করতেছি আমরা। নতুন সরকার আসছে, শঙ্কা তো একটু থেকেই যায়, কিন্তু আশা করি ভালো হবে। আর স্টল মালিক ও প্রকাশকরা জানান বইয়ের সাথে বাঙালির সম্পর্ক নিবিড়, তাই কোনো প্রকার শঙ্কা থাকছে না একুশের বইমেলায়। সবাই বইমেলাতে আসবে এবং যারা বই পছন্দ করে, যারা বই প্রেমী, তারা বইমেলাতে অবশ্যই আসবে। এদিন মেলার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে কোনো বাধা বিপত্তি বাঙালির প্রাণের বইমেলায় প্রভাব ফেলতে পারবে না বলে মন্তব্য করেছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। মেলা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে অতীতের লেখক ও প্রকাশকের হামলার ঘটনায় কারাবন্দী হয়ে বের হওয়াদেরকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কোনো বইয়ের ভিতরে উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওনারা স্ক্যানিং করে, ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। নজরদারিতে রাখছি, যারা বের হয়েছে বা যারা এরকম সন্দিগ্ধ লোকজন আছে আমরা খেয়াল রাখবো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
পণ্যের বৈচিত্র্যকরণ ও উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুক্রবার রাজধানীর পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র BBCFEC-তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এ আহ্বান জানান। 1 জানুয়ারি শুরু হয়ে 31 জানুয়ারি পর্যন্ত চলা 1 মাস ব্যাপী মেলার আয়োজনে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। শেষ দিনে মেলায় ছিল উপচে পড়া ভিড়। বিস্তারিত SM তানভীরের রিপোর্টে। 1 জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রতে শুরু হয় 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 31 জানুয়ারি পর্যন্ত চলা এই মেলার সমাপনী ঘোষণা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আন্তর্জাতিক সংযোগ বাড়াতে চায় সরকার। বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণার ফলশ্রুতিতে ইপিবির পক্ষ থেকে একটা সেমিনার অর্গানাইজ করা হয়েছে এবং ইপিবি খুব প্রোঅ্যাক্টিভলি আমাদের রেগুলেটরস যারা আছেন NBR সকলের সাথে সংশ্লিষ্ট হয়ে এই বর্ষপণ্যকে আরও কিভাবে প্রতিযোগী সক্ষম করা যায় এবং এর সক্ষমতা বৃদ্ধির কল্পে যে নীতি সহায়তার দরকার আছে এই নীতি সহায়তার জন্য সরকার সার্বঙ্গীনভাবে কাজ করছেন। আমাদের চিন্তার ব্যাপ্তি আরও বাড়াতে হবে। এর মধ্য থেকেই আমরা আগামীবারের মেলাকে আরও দৃষ্টিনন্দন, আরও যারা এখানে অংশগ্রহণ করবেন এবং দর্শনার্থীর জন্য আরও কিভাবে আমরা সহজ করতে পারি এবং আরও ট্রান্সপারেন্ট করতে পারি, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামী মেলায় আপনাদের অভিজ্ঞতা এর থেকে ভালো হবে ইনশাআল্লাহ। মেলার শেষ দিন এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। সবকিছুই দেখছি, মোটামুটি ভালোই লাগছে, কেনাকাটা করছি। জুয়েলারি দেখেছি, মোটামুটি ভালোই ছিল, কিন্তু তুলনামূলক একটু দাম বেশি ছিল। আগের বারের তুলনায় এখন গুছানোটা আরও সুন্দর হয়েছে। তারপর খাবারের স্টলগুলো আগের বারের তুলনায় এবার বেশি দিছে, আর টেস্টটাও মোটামুটি আগের বেলা থেকে ভালো ছিল। অনেক সুন্দর, প্রতি বছর নিয়ে যেন আবার আসতে পারি এই কামনা করি। বেচা বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বিক্রেতারা। শেষ দিনে ক্রেতাদের টানতে দেওয়া হয় মূল্য ছাড় সহ নানা ধরনের অফার। বেচা একটু এবার হালকা পাতলা, এবার অনেক কম আগের তুলনায়। ফ্ল্যাশ সেল দিচ্ছি, এমন কিছু করার নাই, লস হয়েছে তো এই কারণে একটু লস করে চলে যাচ্ছে। মেলার বেচা বিক্রি প্রথম যে গ্যাপটা ছিল লাস্ট পর্যায়ে এসে গ্যাপটা অবশ্য পূরণ হয়ে গেছে আমাদের। আর যে বেচা কিনে আশা প্রত্যাশা ছিল বা আশা করছি, বেচা কিনে লাস্টে এসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, এই তো ক্রেতারা আসতেছে, নিচ্ছে, আমরা খুব ভালো লাগতেছে, আমাদের সবার খুব ভালো লাগতেছে। এবারের মেলায় মোট 343টি দেশি বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয় জুলাই চত্বর ও 36 চত্বর। একই সাথে দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয় ইউথ প্যাভিলিয়ন। SM তানবীর, MyTV, ঢাকা। দেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোল ও অকটেনের দামও বাড়ানো হয়েছে 1 টাকা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ দাম 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এতে বলা হয়, ডিজেলের দাম প্রতি লিটার 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা ও কেরোসিন 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। এছাড়া পেট্রোল ও অকটেনের দামও বাড়ানো হয়েছে 1 টাকা। পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে নির্ধারণ করা হয়েছে 122 টাকা ও 126 টাকায়। সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করে তার 15 দিনের রিমান্ডের আবেদন করলে পরে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নুরুজ্জামান আহমেদকে গতকাল রংপুরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির একটি বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি রংপুরে তার ছোট ভাইয়ের বাসায় আছেন। বাড়িটি রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত। পরে পুলিশ ওই বাড়িটি ঘিরে রাখে। এরপর তাকে গ্রেফতার করে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরাতে শরিক দলগুলোর সবাই যুগপৎ আন্দোলনে থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন, পরবর্তী আন্দোলন ও রাজনৈতিক কৌশল ঠিক করতে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা হয়।
ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে এবং সেটার জন্য মিনিমাম রিকোয়ার্ড যে টাইম, ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেটা তো লাগবে। কিন্তু আমি মনে করি না, আমরা আলোচনা করেছি যে আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগার কথা না। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শুক্রবার জুম্মার নামাজের পর গণমিছিল শেষে ঘোষণা দেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এদিকে রাজধানীর মগবাজারস্থ আল ফালা মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, হটকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয়। জাহিদ আহমেদ বাবুর আরও একটি রিপোর্ট। জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের এই গণমিছিল রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করে মিছিল নিয়ে শাহবাগে যায় ছাত্র শিবির। এরপর সেখানে অবস্থান নিয়ে দলটির নেতাকর্মীরা কথা বলেন জুলাই গণহত্যার বিচার কার্যক্রম প্রসঙ্গে। এবং বিচার কার্যে দীর্ঘসূত্রিতা এর জন্য প্রধানতম দায়ী লাখো শহীদের জীবনের বিনিময়ে আপনারা আজকে সরকার ব্যবস্থায় বসেছেন। তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না। এ সময় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম অনতিবিলম্বে ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম করে সরকারকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আজ পর্যন্ত 6 মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই। আমরা কাল বিলম্ব দেখছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। আর বিগত সময়ে জুলুমের পর্বত জাতির ঘরে চাপিয়ে দেওয়া হয়েছিল মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কেউ যেন একই পথে ভবিষ্যতে পা না বাড়ায়। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। হটকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দর্শক, এ পর্যায়ে রয়েছে মাই টিভি বিশেষ। নানা অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনবিআরের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে। 31 বছরের চাকরি জীবনে পারিশ্রমিক বাবদ সরকারের কাছ থেকে সর্বসাকুল্যে বেতন পেয়েছেন প্রায় 1,43,36,000 টাকা, কিন্তু সম্পদ করেছেন প্রায় 7 কোটি টাকার। অভিযুক্ত ব্যক্তির নাম মেজবাউদ্দিন ভূঁইয়া। চট্টগ্রাম বন্দর এলাকায় C&F এর ব্যবসার আড়ালে কানাডায় টাকা পাচার করে গড়ে তুলেছেন সাম্রাজ্য। ঢাকায় বাড়ি ছাড়াও পূর্বাচলে প্লট, ফ্ল্যাট সহ ব্যাংকে রয়েছে স্ত্রী সন্তানের নামে কয়েকটি এফডিআর। দর্শক, এ নিয়ে মুজিবুর রহমানের 2 পর্বের বিশেষ রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। মেজবাউদ্দিন ভূঁইয়া 1990 সালে জাতীয় রাজস্ব ভবনে ক্লার্ক হিসেবে চাকরি শুরু করেন। পর্যায়ক্রমে কয়েক ধাপ পেরিয়ে রাজস্ব কর্মকর্তা থেকে 2021 সালে হয়েছেন কাস্টমসের সহকারী কমিশনার। দীর্ঘ 31 বছর চাকরির জীবনে সরকারের কাছ থেকে পারিশ্রমিক বাবদ বেতন পেয়েছেন 1,43,36,000 টাকা। আর এই টাকায় ঢাকা শহরে পরিবারের প্রতিদিনের খরচ যেখানে মেটানো প্রায় অসম্ভব, সেখানে তিনি সম্পদ গড়েছেন প্রায় 60 কোটি টাকার। রাজধানীর বনশ্রী সি ব্লকে 2 নম্বর রোডে এই 6 বাড়ির মেজবাউদ্দিন এর নিজের নামে। ডেমরার ভালুদিতপুরে 6 কাঠার প্লট। মিরপুর রূপনগর ইস্টার্ন হাউজিংয়ে রয়েছে আরও একটি প্লট, যার জমির পরিমাণ 4 কাঠা। আচ্ছা, আপনার এই পিছনের বাড়িটা কয়তলা? ওগুলো দেখান তো। এটা তো 6 তলা। এই বাড়ির মালিকের নাম কি? মেজবাউদ্দিন ভূঁইয়া। আপনি কি করেন?
কাস্টমসে নাকি চাকরি করে, আমি শুনছি 3টা। এই যে একটা, আর একটা শুনছি উত্তরায়, আর একটা শুনছি ধানমন্ডিতে আর কি। লিগেলভাবে চাকরি করে টাকা কামায় ঢাকা শহরে 2-4টা বাড়ি করা প্রশ্নই ওঠে, এটা নিশ্চয় অনিয়ম করছে। এই 6তলা বাড়ির মালিক মেজবা সাহেব। মেজবা সাহেব, উনি কোন জায়গায় চাকরি করেন? ঢাকায় চাকরি করতো কাস্টমে। মাই টিভির দীর্ঘ 4 মাসের অনুসন্ধানে বেরিয়ে আসে মেজবা উদ্দিনের থলের বিড়াল। ধানমন্ডির এলিফ্যান্ট রোডে কঙ্কর টাওয়ারে 9 তলায় একটি ফ্ল্যাট, যার মালিকানায় নাম রয়েছে মেজবার নাম। উত্তরার 13 নম্বর সেক্টরে স্ত্রী নাজবার নামে কিনেছেন 2টি ফ্ল্যাট, আর স্ত্রীর ছোট ভাই আব্দুল্লাহ আল মামুনের নামে প্রিমিয় গাড়ি কিনে ব্যবহার করছেন মেজবার পরিবার। টরেন্টোতে কিনেছেন আলিশান বাড়ি। বর্তমানে কানাডার রাজধানী মন্ট্রিয়ালে আরও একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন তিনি। মেজবাউদ্দিন ভূঁইয়া, উনি আমাদের এখানে একটা ফ্ল্যাট আছে 9A, এই ফ্ল্যাটের মালিক। বনশ্রীর দিকে বাড়ি আছে, ওইদিকে থাকে। যারা লুটপাট করছে, যারা দুর্নীতি করছে দেশের মধ্যে, ঠিক আছে, অসুর সম্পদের মালিক হয়েছে, তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যেহেতু অদূর ভবিষ্যতে কেউ দুর্নীতির কাছে না জড়ায় যায়। অভিযোগ উঠেছে মেজবাউদ্দিন সরকারি চাকরির পাশাপাশি চট্টগ্রাম CNF এর ব্যবসার আড়ালে টাকা পাচার ও জাল জালিয়াতির সাথে জড়িত। এছাড়া পূর্বাঞ্চল নতুন শহরে জামিন নামে এক বৃদ্ধ আদিবাসীকে ভয় দেখিয়ে 4 কোটি টাকার 5 কাঠার প্লট লিখে নেওয়ার অভিযোগ রয়েছে মেজবাউদ্দিনের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, গ্রামের বাড়ি ছাগলনাইয়াতে জমি দখলের অভিযোগ রয়েছে মেজবার ভাই নাসিরউদ্দিন পল্টুর বিরুদ্ধে। কিভাবে এত সম্পদের মালিক হলেন জানতে মেজবাউদ্দিন ভূঁইয়ার বনশ্রীর বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। মোবাইলে কল দিয়ে কিংবা খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি। আমার একটা ফ্লোর রয়েছে 5 কাঠা। এই ফ্লোরের মধ্যে প্রতারক চক্রান্তে আমার বিক্রি করার কথা কইল। পরে আমার এটা ভয় দেয়, আমার এটা লোনের কাগজ, সাদা কাগজ, এটা কিছু কথা না, আমরা কিছু টাকা দেবো। পরে এই কথা কয়ে তার রেজিস্ট্রি করে নিয়েছে। মেজবাউদ্দিন কিসের কাজ চাকরি করে? কাস্টম হচ্ছে। ওনার বিভিন্ন অঙ্গে বয় ব্যতীতে আয়া 270 নম্বর রোড, 20 নম্বর সেক্টর, 20 নম্বর প্লট, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আগে প্লটটা নিয়ে নিছে। কাস্টমসের যে অফিসার আছিল মেজবাউদ্দিন, ওনার জোর করে বিভিন্ন চক্রান্ত বয় ব্যতীতে আসতে, সাদা কাগজ, এই প্লট টিকবে না, এই ধরনের কথা বলছে। এরা মূর্খ মানুষ, গ্রামের মানুষ বুঝে নাই, দুর্নীতিবাজ, তাদের বিচারক আমরা চাই। এরা 2 ভাই আছে, একজন হলো মেজবা, একজন হলো নাসিরউদ্দিন ফটু, আর লগে আছে সেরাজ পাটোয়ারি। এরা আপনার দলিলে হলো এক জায়গায়, 80 বসিছে আরেক জায়গায়, বাদ বাকি ওই জায়গাগুলো আমাদের দখল করে রেখেছে। আর এরা বলছে দলিল পাইবি না, এখান থেকে চলে যা, নাহলে চুরির মামলা, ডাকাতির মামলা দেবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ABM নাজমুস সাকিব বলেন, সরকারের যে কোনো পর্যায়ের চাকরিজীবী হোক না কেন, দুর্নীতি ছাড়া এত বিত্ত ভৈরবের মালিক হওয়া সম্ভব নয়। একজন যেই ধরনের বিপুল অর্থ বৈভবের কথা আপনি বললেন, সেটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। এবং আমরা আমাদের যে ক্রিমিনোলজির ভাষায় যেটাকে আমরা বলি যে একটা অপরাধ বা যে করাপশন, তার যে পজিশন, তার যে পাওয়ার, সেটা ব্যবহার করে হয়তোবা তিনি আরও বেশি সম্পদ আহরণ করার চেষ্টা করেছেন বিভিন্ন মানে যেটাকে আমরা বলি ফ্রডেন্সের মাধ্যমে অথবা নানাভাবে ছলচাতুরির মাধ্যমে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, বহুমাত্রিক দুর্নীতি ছাড়া বিপুল পরিমাণের সম্পদ অর্জন করা সম্ভব না। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন যথাযথভাবে তদন্ত সাপেক্ষে দেশ এবং দেশের বাইরে পাচার হওয়া সম্পদ বাজেয়াপ্ত করে দোষীকে আইনের আওতায় আনা বলে মন্তব্য করেন তিনি। যে পর্যায়ে সরকারি কর্মচারী হোক না কেন, নিজস্ব বা বৈধ এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এই ধরনের সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ নেই বলতে হবে। কারণ যে বেতন ভাতা তারা পেয়ে থাকেন, সমস্ত সুযোগ সুবিধা বিবেচনা করলেও বৈধ এর সাথে উপরে নির্ভর করে এই ধরনের সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ নেই। তিনি যে প্রক্রিয়ায় এই সম্পদের মালিকানা অর্জন করেছেন, সেই প্রক্রিয়ার মধ্যেও নিশ্চয়ই তিনি নিজে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে করেছেন। সেটি দৃশ্যত যেটা তার ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা অর্থাৎ যে কার্যালয়ে কাস্টমস কর্তৃপক্ষের একজন কর্মী হিসেবে যে দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্বের অবস্থানটাকে অপব্যবহার করে অবৈধ লেনদেনের মাধ্যমে সেটি করেছেন। এই প্রক্রিয়ায় অর্জিত অর্থ তিনি দেশের বাইরেও পাচার করে থাকেন। যেটি তথ্য প্রকাশিত হচ্ছে, তাহলে যেটা হয়েছে বহুমাত্রিক অপরাধ, বহুমাত্রিক দুর্নীতি এখানে সংগঠিত হয়েছে।
কাজেই আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এই বিষয়টি দুদকের পক্ষ থেকে যথাযথ অনুসন্ধান তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা, এবং তার জন্য যদিও তিনি দেশের বাইরে যদি এখন অবস্থান করে থাকেন তা সত্ত্বেও কিন্তু অপরাধ প্রমাণিত হওয়ার সাপেক্ষে আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে একদিক থেকে তাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা করা, অন্যদিক থেকে পাচারকৃত অর্থ ফেরত আনাও সেটাও সম্ভব, যদিও দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, কিন্তু জবাবদিহিতার বিষয়টা অবশ্যই অনতিবিলম্বে করা উচিত বলে আমরা মনে করি। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সপরিবারে সৌদি আরবে উমরা করতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে দুবাইয়ে ভর্তি করা হয়। গত 16 জানুয়ারি 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। গত 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান। এর আগে গত বছর 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছর দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পান বাবর। এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন 8টি মামলা থেকে ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন। নতুন করে দাম না বাড়লেও রাজধানীতে এখনও নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। রাজধানীতে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। কয়েক সপ্তাহ ধরে সরবরাহ কম থাকায় সংকট দেখা দিয়েছে সয়াবিন তেলের। এই দুই নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে ক্ষোভ রয়েছে ভোক্তাদের। তবে সবজির দাম কম থাকায় কিছুটা স্বস্তি রয়েছে সাধারণের মাঝে। এস এম আরিফের রিপোর্ট। এখনও নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। নতুন মৌসুম আর আমদানির পরেও কমছে না দাম। স্বাভাবিক সময়ের তুলনায় কেজি প্রতি 8 থেকে 10 টাকা বেশিতেই বিক্রি হচ্ছে চাল। প্রভাব পড়ছে বিক্রিতেও। ওনারা দামগুলো স্টক করে রাখা পরে ওনাদের ইচ্ছে মতো ওনারা রেট দেয় বাজারে। তখন আমরা বাজারে আমরা যেহেতু ব্যবসা করি, আমরা আনতে হলে ওনার রেটে আমরা আনতে হবে, এছাড়া আমরা কোনো উপায় নেই। মোটামুটি যেটা দাম অনেক বাড়তে রাখতে ওটা থামছে, কিন্তু এখনো দাম কমার মতো কোনো পরিবেশ পরিস্থিতি আমরা দেখি না। তবে এটা কমান দরকার। দাম নাগালের মধ্যে না আসায় ক্ষুব্ধ ভোক্তারা। প্রয়োজনের তুলনায় কম নিচ্ছেন কেউ কেউ। চাউল অন্যদিকে না চলে, চাউল বাচ্চা খারাপ ধরে চলবে না, চিকুন না খাক, মোটা চাউল তো খাইতে হবে, তাই না? চাউল তো খাইতে হবে। মিনিকেট বলতে কোনো অরিজিন বলতে কোনো ধান নেই, কিন্তু তারা কী করে চাউলটাকে প্রসেস করে চিকন চাউলের দাম বেশি, সেখানে অপকর্ম করে। সেই সব অপকর্মের আপনার পরিণতি বহন করতে আমাদের। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটেরও সমাধান হয়নি। দোকানে ঘাটতি রয়েছে 5 লিটার বোতলের। এ নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝেই রয়েছে ক্ষোভ। আমরা শুনছি যে ওরা কি নাকি দাম বাড়াবে, দাম বাড়াইলে বাড়াক, অসুবিধা না, তবু তো মানুষের তেলটা পাবে, কিন্তু দাম বাড়াবে বলে দাম তেল দিতেছে না। এখন কাস্টমাররা তেল পায় না, আমরা তেল বিক্রি করতে পারি না। এখানে মিলার বা এলসি কোনো সমস্যা হলো, সমস্যা হচ্ছে যে মাঝখানে যারা স্টক আছে, যারা বড় বড় ব্যবসায়ী আছে, তারা এটাকে পুঁজি করে জনগণের কাছ থেকে টাকা বেশি নেওয়ার জন্য এটা একটা প্রচেষ্টা চালাচ্ছে আর কি। স্বস্তি কেবল শীতের সবজিতে। পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম নাগালের মধ্যেই রয়েছে। সবজি ছাড়া বাকি নিত্যপণ্য, বিশেষ করে চাল ও তেলের উপর সরকারের নজরদারি বাড়ানোর প্রত্যাশা করছেন সবাই। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে বলে উল্লেখ করেছেন রাজনীতিবিদরা। তারা বলেন, কারণে অকারণে এমন হত্যাকাণ্ড ঘটলে একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অপমান করা হয়। সীমান্তে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার বিচার দাবি করে তারা বলেন, আর যাতে একজন মানুষও মারা না যায় সেজন্য ভারত ও বাংলাদেশকে আন্তরিক হতে হবে। দর্শক, এ নিয়ে ইউসুফ আলী রয়েছে বিশেষ রিপোর্ট। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4096 কিলোমিটার সীমানা রয়েছে। এসব সীমান্তে বিভিন্ন সময়েই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক ঘটছে গুলি চালানোর ঘটনা, বাড়ছে হত্যাকাণ্ড। 2000 সালের পর থেকে এ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে প্রায় 1500 বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। ভারত কোনো না কোনোভাবে বিগত হাসিনা সরকারকে সহযোগিতা করেছে ফ্যাসিবাদকে ক্ষমতায় রাখার জন্য। শেখ হাসিনা পররাষ্ট্রনীতি সহায়তা করেছে এবং এই বর্ডার কিলিংগুলা বাড়ানোর ক্ষেত্রে। ভারত বাংলাদেশ সীমান্তে যে ধরনের হত্যাকাণ্ড, আমার জানা মতো পৃথিবীর ইতিহাসে এত হত্যাকাণ্ড কখনো ঘটে না, এবং হত্যাকাণ্ড ঘটার পরেই যে ধরনের যুক্তি দেওয়া হয় একেবারে অগ্রহণযোগ্য। হ্যাঁ, যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহলে তাকে
নিবৃত করার জন্য তো নানা মাধ্যম ব্যবহার করতে হবে, কিন্তু হত্যাকাণ্ড মোটেই সমাধান না। ফেলানিকে যে হত্যা করেছে গোটা পৃথিবীকে নাড়া দিয়েছে। বিভিন্ন সময় তারা এই হত্যাকাণ্ডগুলো পরিচালনা করে অত্যন্ত পরিকল্পিত এবং কোনো রকম উত্তেজনা ছাড়াই ঠান্ডা মাথায় তারা এই হত্যাগুলো করে। একটা স্বাধীন ভূমিতে আপনি অস্ত্রধারী আর একটা পাশের দেশের বিএসএফকে আপনি ঢুকতে দেবেন বা ঢুকবে তারা, এটা তো অকল্পনীয় ব্যাপার। এটাও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করা হয়। তারা বলেন কেউ আইন অমান্য করলে তা প্রতিরোধের অনেক উপায় আছে, কিন্তু তা না করে একটি স্বাধীন দেশের নাগরিকদের গুলি করে হত্যা করা কখনোই সমাধানের পথ হতে পারে না। যে হত্যাকাণ্ডগুলো ইতিমধ্যে সংঘটিত হয়েছে তার প্রকৃত ঘটনা খুঁজে বের করা এবং এর সাথে যারা জড়িত তাকে যার যার আইন অনুযায়ী বিচারের আওতায় আনা আমরা প্রয়োজন মনে করি। একই সাথে আর যেন একটা হত্যাকাণ্ড না ঘটে তার জন্য যা যা করা দরকার দুই দেশের সীমান্তে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তার আলোচনা করেই এটা সমাধান করবে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ভারতও এটা সিরিয়াসলি নেবে যে বাংলাদেশ ভারত বর্ডারে যেন কোনোভাবেই কোনো নাগরিক, ভারতের নাগরিকও না বাংলাদেশের নাগরিক না, যেন মৃত্যুবরণ না করে। মানুষকে খুন করে এটা মার্ডার করে এটা কিন্তু সম্ভব না। তো সুতরাং এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা যদি তাদের রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল থাকে তাহলে তো আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকাটা তাদের নৈতিক দায়িত্ব। আর বাংলাদেশের জনগণ যে কোনো সময়ের চেয়ে আগেও সচেতন ছিল, এখন আরও নতুন করে সচেতন হয়ে ভারতের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তারা সজাগ। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি 4 দিন ভারতের নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ও গুলিবন্ধের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা। অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।